জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার শুধু গঠন করতে পারলে শুধু সমালোচনা নয়, মানুষের সমস্যা সমাধানে সাংবাদিকদের কাছ থেকে পরামর্শ চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মানুষের প্রতিদিনের চাওয়া পাওয়া পূরণে সবাইকে কাজ করতে হবে। তারেক রহমান বলেন, জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে যে কোনো অবস্থার পরিবর্তন ঘটানো সম্ভব। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। হাসান বিশ্বাসের ক্যামেরায় ইউসুফ আলী রিপোর্ট। দায়িত্ব গ্রহণের পর রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আপনারা যারা আজকে কষ্ট করে আমাদের আমন্ত্রণ এখানে এসেছেন, আবারও আপনাদেরকে আমি আমার এবং আমার দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। এ সময় তিনি বলেন, জনগণের ভোটে ক্ষমতা এলে মানুষের কল্যাণে কাজ করবে বিএনপি। দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে যাতে আপনাদের কাছ থেকে আলোচনা সমালোচনা আমরা পাই, যেটা আমাদেরকে সাহায্য করবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে। শুধু সমালোচনা করার জন্য নয়, আপনাদের কাছ থেকে এমন সমালোচনা আমরা পাই যাতে আমরা দেশের মানুষের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যাতে আমরা সমাধান করতে সক্ষম হই। জনগণের দৈনন্দিন চাহিদা পূরণে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান। সকল সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ তাদের প্রতিদিনকার যে চাওয়া পাওয়াগুলো, প্রয়োজনগুলো, সেটা নিয়ে বোধহয় আমরা আলাপ আলোচনা একটু কম করেছি। আমার কাছে মনে হয় সেই বিষয়গুলি নিয়ে বোধহয় আলোচনা করা উচিত। সেই বিষয়গুলি নিয়ে বোধহয় প্রত্যেকটি রাজনৈতিক দলের আলোচনা করা উচিত। আমরা শুধু রাজনৈতিক বিষয় নিয়ে সেমিনার করছি, সিম্পোজিয়াম করছি, আলোচনা করছি, তর্ক বিতর্ক করছি। দেশকে নতুন করে গড়তে গণতন্ত্র চর্চার বিকল্প নেই বলেও মনে করেন তিনি। যে কোনো মূল্যে যদি এই যে জবাবদিহিতাটা, গণতান্ত্রিক প্রসেসটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, অনেক দেরি হয়তো আসবে, অনেক কঠিন হবে, কিন্তু একটা সার্টেন টাইম পর আমরা যদি গণতান্ত্রিক প্রসেসটাকে কন্টিনিউ করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হব। প্রতিটি সেক্টরে গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কার করা প্রয়োজন বলে মনে করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রিফর্ম যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এই রিফর্মের আমার কাছে মনে হয়েছে যে তিনটি পার্ট আছে। একটি হচ্ছে সাংবিধানিক পার্ট, একটি হচ্ছে আইনগত পার্ট, এবং আরেকটি হচ্ছে মানুষের প্রতিদিনের জীবনযাত্রা, নিরাপত্তা, তাদের সিকিউরিটি, সবকিছু নিয়ে একটি পার্ট আছে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। শনিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তাদের এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে ভারতের হাইকমিশনার গুলশান কার্যালয়ে পৌঁছালে বিএনপি নেতারা তাঁকে স্বাগত জানান। বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং আগামী সাধারণ নির্বাচন নিয়ে আলোচনা হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, ব্যবসা বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করার বিষয়ে তাদের মধ্যে আলাপ হয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি সুন্দর নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন। দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। বলেন, বিচার সংস্কার ও নিরাপত্তাহীনতার পরিস্থিতির জন্য জামায়াতের সঙ্গে এনসিপি কৌশলগত জোট করেছে। একটি দলকে বিশেষ সুযোগ দেওয়ার কারণে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে বাধা সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করে তিনি বলেন, এনসিপিকে নিয়ে টার্গেট করে নেতিবাচক সংবাদ করা হচ্ছে। পরিস্থিতি যেমনই হোক না কেন, এনসিপি মাঠে কাজ করে যাবে বলেও জানান নাহিদ ইসলাম। রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা, বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগন্যালিং করা হচ্ছে এবং যেটা লেভেল প্লেইং ফিল্ডে বাধা তৈরি করতে পারে, এটার অসম অবস্থা তৈরি করতে পারে। কারণ প্রশাসনের বিভিন্ন স্তরে কিন্তু এইটা এক ধরনের মেসেজ যায় যে সরকার কার পক্ষে আছে, বা মিডিয়াতেও আমরা মনে করতেছি মিডিয়ার
একদিকে ঝুঁকে যাওয়ার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের প্রেক্ষিতে আপিল দায়ের শুনানি শুরু হয়েছে। সকাল থেকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবন অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে আপিল শুনানির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আজ প্রার্থিতা ফিরে পেয়েছেন কক্সবাজার 2 এর জামায়াত মনোনীত হামিদুর রহমান আজাদ, ঢাকা 9 এর স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, পঞ্চগড় 2 এর রাশেদ প্রধান সহ কয়েকজন প্রার্থী। এদিকে সীমানা জটিলতা নিয়ে আদালতের আদেশের কারণে পাবনার 2টি আসনে ভোট স্থগিত করতে নির্দেশ দিয়েছে ইসি। মিফতা গালিব জানাচ্ছেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে দায়ের করা 1 থেকে 70 নম্বর আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে আজ। শনিবার সকাল থেকে আগারগাঁও নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং নির্বাচন কমিশনারদের অংশগ্রহণে আপিল শুনানির আনুষ্ঠানিক কার্যক্রমে উপস্থিত হতে থাকে বিভিন্ন আসনের প্রার্থীরা। 2 জন শীর্ষ নেতারটা বাতিল ছিল, দুটোই আজকে বৈধতা ফেরত পেয়েছে। শুনানির প্রথম দিনেই প্রার্থিতা ফিরে পেয়েছেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার 2 আসনের হামিদুর রহমান আজাদ, পঞ্চগড় 2 এর জাগফার মুখপাত্র রাশেদ প্রধান এবং ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা সহ একাধিক প্রার্থী। কক্সবাজার 2 আসনের জামাত মনোনীত প্রার্থী এমপি প্রার্থী জনাব এইচএম হামিদুর রহমান আজাদ সাহেবের আপিলটি আজকে মঞ্জুর করা হয়েছে। এই আপিলটি গত 2রা জানুয়ারি এটা বাতিল করা হয়েছিল। ঢাকা 9 স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। মহামান্য নির্বাচন কমিশন স্বতঃস্ফূর্তভাবে আমাদের আপিল মঞ্জুর করেছেন। এই ক্ষেত্রে যারা মোহাম্মদ আলী অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট মধুপুর ধনবাড়ির 1 আসনে নির্বাচন করার আর কোনো প্রতিবন্ধকতা রইল না। ইসলামী ঐক্য জোট থেকে গাজীপুর 196, গাজীপুর 3 থেকে ইনশাআল্লাহ নির্বাচন করব, আমাদেরকে বৈধতা দেওয়া হয়েছে। অধিকাংশ প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেলেও নামঞ্জুর ও স্থগিত রাখা হয়েছে বেশ কয়েকজন প্রার্থীর প্রার্থিতা। সেই হিসেবে জনাব মহিউদ্দিন নির্বাচনে মনোনয়নপত্র জমা দানের দিন তিনি একজন গ্যারান্টার হিসেবে অন্য একজন ঋণ গ্রহীতার পক্ষে তিনিও একইভাবে দেনাদার ছিলেন এবং তিনি নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হবেন। যদি কোনো সামান্য ত্রুটি ভুল থাকে নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার বাতিল করবে না, তিনি তাকে সুযোগ দিবেন। ওনাদের যে কেস আমার একই কেস, তারাও সিটিজেনশিপ রিনাউন্সিয়েশন অ্যাপ্লিকেশন দিয়েছিলেন, আমরাও দিয়েছি। আচ্ছা, ওনাদেরটা অ্যাকসেপ্টেড হয়েছে, আমাদেরটা রিজেক্টেড হয়ে গেছে। আগামী 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। এরপর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে 20 জানুয়ারি পর্যন্ত। 21 জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি এবং প্রচারণা চালানো যাবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। বাংলাদেশের আগামীর 100 বছরের দিক নির্দেশনা হবে গণভোটের মাধ্যমে, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। ভোটের দিনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল গণভোট। ছাত্র জনতার রক্তে লেখা জুলাই সনদে হ্যাঁ ভোট আসাটা জরুরি বলেও জানান তিনি। সেটার ব্যাপারে সেটার পক্ষে জনগণের মতামত হ্যাঁ ভোটের মাধ্যমে আসাটা হচ্ছে একটা দিক। আরেকটা হচ্ছে বিভিন্ন জুলাই অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলো তারা নির্বাচন করছেন, তাদের প্রতিনিধিতে নির্বাচিত হওয়াটা হচ্ছে আরেকটা দিক। ইনশাল্লাহ বাংলাদেশের নির্বাচন উৎসব মুখর হবে এবং অত্যন্ত ভালো হবে। আইজিপি বাহারুল আলম বলেছেন, আগামী নির্বাচনে সহিংসতা এড়াতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে দায়িত্বরত পুলিশ সদস্যদের বডি অন ক্যামেরা দেয়া হবে। এ সময় তিনি বলেন, অবৈধ অস্ত্র 2-1টা করে ধরা হচ্ছে, তবে এখনই সব উদ্ধার করা সম্ভব নয়। দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ, জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ অফিসার ও সদস্যদের সাথে একটি বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আইজিপি এ সময় বলেন, সারা দেশে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে মোট 24,000। এসব কেন্দ্রে যাতে কোনো সহিংসতা বা বিশৃঙ্খলা না হয় সেজন্য পুলিশ সদস্যদের বডি অন ক্যামেরা দেয়া হবে, যা দিয়ে সবকিছু তদারকি করা সম্ভব হবে। আমি খুব ক্লিয়ারলি এই কথাটা ওনাদের বলেছি যে আমাকে এই জায়গাটা থেকে আপনাদের সমর্থন এবং আপনাদের গ্রিন সিগন্যাল দিতে হবে, সো দ্যাট
আই ক্যান এনফোর্স ল উইদাউট ফিয়ার অ্যান্ড ফেভার। আমার যদি ভয় থাকে যে না এটা বললে তো এনসিপির ওরা আমাকে ইয়ে করবে, এটা বললে তো অমুক বড় দল তারা এসে আমাকে ইয়ে করবে, এইটা যদি আমার ওসির ভিতরে, আমার সাব ইন্সপেক্টরের ভিতরে থাকে, আমি তো পারবো না ইয়ে করতে। এইটাই আমি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি আসলে চাচ্ছি যে আই নিড এ ভেরি ফ্রি হ্যান্ড অ্যাকচুয়ালি টু এক্সিকিউট ল। কারণ এটা করতে গিয়ে আমি যদি অন্যায় করি অবশ্যই আপনারা আমাকে ধরবেন। রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটার সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে ডিবি। রাতে মানিকগঞ্জ এবং গাজীপুরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ডিবি জানায় অভিযুক্ত শুটার জিনাত এবং সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল সহ ৩ জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত তৃতীয় ব্যক্তি এই দুজনের সহযোগী বলে ধারণা করা হচ্ছে। গত বুধবার মোসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। বৃহস্পতিবার তেজগাঁও থানায় পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়। দর্শনার্থী আর আশানুরূপ ক্রেতা সমাগমে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বেচাকেনা। শনিবার সরকারি ছুটির দিন থাকায় বাণিজ্য মেলায় আশাতীত লোক সমাগম হওয়ায় খুশি স্টল মালিক ও বিক্রেতারা। তারা বলছেন রাজনৈতিক পরিস্থিতি এমন স্বাভাবিক থাকলে আগামীর বেচাকেনা আরও ভালো হবে। বাণিজ্য মেলা ঘুরে রিপোর্ট করছেন জাহিদ আহমেদ বাপু। ঢাকার অদূরে পূর্বাচলের পথে বিস্তৃত সড়ক, বিশ্বমানের এই সড়কের আশপাশের অবাক করা সৌন্দর্য, তিলোত্তমা ঢাকার এমন সব নয়নভিরাম সৌন্দর্যের সাথে নতুন করে পরিচিত হয়েই মানুষ দলে দলে আসছেন পূর্বাচলস্থ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। বিস্তৃত পরিসরে আধুনিক ও বিশ্বমানের এমন বাণিজ্য মেলায় ৮ম দিনে পা রেখেই অনেকটা আপ্লুত হয়ে গেলেন দর্শনার্থীরা। সবকিছুই অনেক বেশি কোয়ালিটিফুল, আমার কাছে সবকিছু মিলে অনেক ভালো লেগেছে। চারিদিকের ভিউটা মানে অনেক বেশি ভালো, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যা আমি বলে বোঝাতে পারবো না। মেলায় আগত ক্রেতা সাধারণ জানান, ব্যতিক্রম ধর্মী আন্তর্জাতিক এ বাণিজ্য মেলার সার্বিক পরিবেশ সত্যিই প্রশংসনীয়। ৩০০ ফিট হাইওয়ে রোড, এটা এই রোডের সাথে আপনার ঢাকা সিটি রোড কখনো মিলাতে পারবেন না, সেই অনুযায়ী অনেক ভালো পরিবেশ। তো আশা করি সবই ভালো আছে, সবকিছু সব দিক দিয়ে ভালো, দামও নাগালের ভিতরে আছে, সবকিছু মোটামুটি সব দিকেই ভালো, সৌন্দর্য আছে। মেলায় পণ্যের দাম কম বেশি নিয়ে ক্রেতাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বেচা বিক্রিতে সন্তোষ প্রকাশ করেন স্টল মালিকের পাশাপাশি বিক্রেতারাও। খুব বেশি বাইরের প্রোডাক্ট যে দেখছি সেটা না, ঘুরে ফিরে বাংলাদেশের লোকাল ব্র্যান্ড এবং লোকাল প্রোডাক্টগুলি চোখে পড়ছে। প্রাইসিংয়ের ক্ষেত্রে কিছুতে তো এক্সপেন্সিভ হবেই। ২-৩ দিন ধরে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ দর্শনার্থী অনেক সুন্দর হচ্ছে, এখন আরও সামনে গেলে আরও বাড়বে। আলহামদুলিল্লাহ ভালো, কাস্টমার ফিডব্যাক অনেক ভালো, কালকে অনেক ভালো ছিল, আজকে মোটামুটি। শুক্র শনিবার তো অফ ডে, এই অফ ডেতে আমাদের সেলের কাস্টমার অনেক বিজি, আমার নিজেরা দাঁড়ানোর মতন পজিশন নেই, এত কাস্টমার আসছে। তারা বলেন, সব মিলিয়ে দেশের রাজনৈতিক পরিবেশ এমন স্বাভাবিক থাকলে শেষ পর্যন্ত সফল হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বেচাকেনা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করা হয়েছে আজ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শুধু ঢাকা মানেই বাংলাদেশ নয়, বিভাগীয় শহরেও অনেক মানুষ রয়েছেন যারা সিনেমা দেখতে পছন্দ করেন। তাই আগামী বছর থেকে এ উৎসবকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিকেলে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন। প্রধান অতিথি সৈয়দা রিজওয়ানা হাসান কক্সবাজারে আয়োজনের উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি প্লাস্টিক জাতীয় পণ্য বর্জনের আহ্বানও জানান। এক কমিউনিটির সংগ্রাম আরও ৯০টা দেশের কমিউনিটির সামনে তুলে ধরা, এবং এই তুলে ধরার মাধ্যমে কেবলমাত্র যে সংস্কৃতির চর্চা হচ্ছে তা কিন্তু না, মূল্যবোধ শেয়ার করারও একটা বড় ক্ষেত্র তৈরি হচ্ছে। আমি মনে করি মানুষে মানুষে সমাজে সমাজে মেলবন্ধন গড়ে তোলার জন্য এরকম উৎসব অনেক জরুরি। আরেকটা হচ্ছে তারা এবার ঢাকার বাইরে কক্সবাজারে যাচ্ছেন। ঢাকার বাইরে অন্যান্য বিভাগের লোকেরা কিন্তু এখানে ফিল্ম দেখতে অতটা আসতে পারবেন না। যদি এটা কোনোভাবে সম্ভব হয় ঢাকার বাইরে, এবার না হলেও অন্যান্যবার, যে ৮টা বিভাগীয় এলাকাতে এই ফিল্মগুলো প্রদর্শিত হবে, তাহলে আরও বড় সংখ্যক মানুষ এই ফিল্মগুলো দেখতে পারত। সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় কক্সবাজারের কলাতলী সমুদ্র সৈকতে অভিযান চালিয়ে শিশুসহ ২০ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
এ ঘটনায় 5 জন মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে কোস্টগার্ডের জাহাজ শ্যামল বাংলা টেকনাফ উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি সন্দেহজনক বোট পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে আটক করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ 20 জন ভুক্তভোগীকে উদ্ধার এবং 5 জন মানব পাচারকারীকে আটক করা হয়। এবং কোস্টগার্ড জাহাজ শ্যামল বাংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন আভিযানিক দল একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত প্রদান করলে সংকেত অমান্য করে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অতঃপর আভিযানিক দল বোটটি ধাওয়া করে কক্সবাজারের কলাতলী বিচ সংলগ্ন এলাকায় আটক করতে সক্ষম হয়। জনগণ এখন নিরাপদ জানিয়ে সারা দেশে আগের চেয়ে বিশৃঙ্খলার পরিমাণ অনেক কমে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন প্রস্তুত বলেও জানান তিনি। দুপুরে নারায়ণগঞ্জের অত্যাধুনিক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সম্প্রতি ঘটে যাওয়া হত্যাকাণ্ড ও নির্বাচনে নিরাপত্তা পরিবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। কাঠামোগত সংশোধন প্রয়োজন হয়ে গেছে যুগের পরিবর্তনের কারণে, টেকনোলজির পরিবর্তনের কারণে। মন মানসিকতার পরিবর্তনটা খুব বেশি রকম আনতে হবে মানুষের মধ্যে, বিশেষ করে যারা প্রশাসনের ভিতরে। প্রশাসন বলতে এখানে কিন্তু সবই, পুরো সিভিল সার্ভিসের কথাই বলছি আমি, যারা নাগরিককে সেবা দিয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে, তাদের প্রত্যেকের ক্ষেত্রে। এইটা এখন এতদিন যতটুকু নিরাপদ ছিলেন ততটুকু নিরাপদ আছেন। বাংলাদেশে আমার স্ট্যাটিস্টিক্স বলে যে খুনের পরিমাণ অনেক কমে গেছে, আগে যা হতো তার থেকে অনেক কমে গেছে। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে নূর কামাল নামের এক রোহিঙ্গা নিহত হয়েছেন। দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে। নূর কামাল একই ক্যাম্পের বাসিন্দা আবুল কালামের ছেলে। গত রাত 3টার দিকে টেকনাফ উপজেলা নীলা ইউনিয়নের নয়াপাড়া 26 নম্বর নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকে সংঘর্ষের এই ঘটনা ঘটে। এপিবিএন জানিয়েছে, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে নূর কামাল ও খালেক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মধ্যরাতে দুপক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ বাধে।